ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা তোমরা যারা মাধ্যমিক পাস করে 11-এ পড়ছো, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার মানে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে শুরু হচ্ছে। আমি সাধন স্যার তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের অল্প কিছু প্রশ্ন যেগুলো তোমাদের সাজেস্ট করছি, এইগুলো ভালো করে প্র্যাকটিস করো। তোমরা 40-এ 40 নম্বর প্রশ্ন জানা পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে আসতে পারবে। তাহলে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তাহলে সেকেন্ড সেমিস্টার প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ, 6 নম্বর মানের কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে ভালো করে দেখে নাও। আইনের প্রমুখ উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন স্বাধীনতার সংজ্ঞা নিরূপণ করো এবং প্রকারভেদ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? কঠোর ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি যথাযথ বিচার করো। তাহলে দেখে নাও তোমাদের এই 4টে প্রশ্নের মধ্যে কোনগুলো তোমাকে করলে তুমি জানা পেয়ে যাচ্ছ। দেখে নাও 1, 2 আর 3, 4 নম্বরটা যদি কেউ এক্সট্রা করতে পারো তাহলে করো, না হলে 1, 2, 3 তিনটে প্রশ্ন করো। তার মধ্যে 1 আর 2 এর মধ্যে একটা জানা পড়বে আর 3-এরটা একটা জানা পড়বে। তাহলে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট 2 আর 3, তিনটে করো। আর যদি যারা পারবে না তাহলে দুটো করবে, 2 আর 3 করলে তোমরা এই যে 6 নম্বরের যে প্রশ্নটা এটা তোমরা জানা পেয়ে যাবে। দেখো 2 নম্বর মানে কী কী প্রশ্ন আছে। আইন বলতে কী বোঝো? মার্ক্সবাদীদের মতে আইন কি? আইনের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। 4 দেওয়া আছে স্বাধীনতা রক্ষা কবচগুলি কী কী? 5 আছে সাম্য বলতে কী বোঝো? 6 আন্তর্জাতিক সাম্য কী? আর 7 দেওয়া আছে অর্থনৈতিক সাম্য কাকে বলে? সবকটা বেশিরভাগ করার চেষ্টা করবে। আর যারা একেবারে পারবে না 1, 2, 4, 5, 6 এই কটা তোমরা ভালো করে তৈরি করবে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় দেখে নাও। দ্বিতীয় অধ্যায়ে 4 নম্বর মানের আর 2 নম্বর মানের প্রশ্ন হয়। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলো তোমাকে ভালো করে করতে হবে দেখে নাও। 1 দাগে জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। আর 2 আছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। তোমাদের এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়বে, একটা লিখতে হবে। এই 1 আর 2 করলে দুটোই জানা পাবে, একটা লিখতে হবে। যারা মনে করছো আর একটু বেশি পড়বো তারা এটা করতে পারো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি আলোচনা করো। তাহলে 3 নম্বর দেখে নাও। এবার 2 নম্বর মানে যে প্রশ্নগুলো আছে, জনসমাজ বলতে কী বোঝো? 2 নম্বর জাতীয় জনসমাজ বলতে কী বোঝো? সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 4 জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। 5 বিভিন্ন প্রকার জাতীয়তাবাদের নাম উল্লেখ করো। 6 আছে বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো? দুজন প্রবক্তার নাম লেখো। 7 আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে? আর 8 দেওয়া আছে আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে দুটি যুক্তি দাও। তাহলে খুব ভালো করে করতে হবে, যারা বেশি পারবে না। 1, 2, 4, 7, 8 এই 5টা ভালো করে তোমরা করো। তৃতীয় অধ্যায় আছে কি সরকারের বিভিন্ন রূপ। এখানে প্রশ্ন দেখে নাও কোন করলে তোমার ভালো করে করতে হবে। 6 নম্বর মানের প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। 2 আছে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং
বর্তমানে কেন এই ধরনের শাসন ব্যবস্থাকে সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা বলে মনে করা হয়? তাহলে দেখো 3টে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে একটা জানা পাবে, আর 2 আর 3-এর মধ্যে একটা পড়বে। তাহলে কি বললাম, একটা করলে তুমি একটা জানা পাবে, আর 2 আর 3 করলে আর একটা জানা পাবে। তাহলে দুটো প্রশ্ন ভালোভাবে তুমি এখান থেকে জানা পাচ্ছ 3টে প্রশ্ন করলে। 1 নম্বরটা প্রথমে করো, তারপর 2, তারপর 3। যদি 1, 2 হয়ে যায় তবে 3 করো, নাহলে করতে হবে না। আচ্ছা, 2 নম্বর মানে যে প্রশ্নগুলো আছে দেখে নাও। প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির যে কোনো দুটি কারণ লেখো। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো? কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সর্বগ্রাসীবাদ বা সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গণতান্ত্রিক ও সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে এইগুলো তোমার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন। তার মধ্যে কোনগুলো তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, যেগুলো করলে তুমি জানা পাবে। দেখে নাও, সবগুলো করার চেষ্টা করবে, কারণ 2 নম্বরের প্রশ্ন সেইভাবে সবগুলো করলেই তুমি সম্পূর্ণভাবে ঠিক করবে, আর না হলে 2-একটা প্রশ্ন অজানা থেকে যাবে। দেখে নাও কোনগুলো তার মধ্যে ইম্পর্টেন্ট বেশি। 1, 2, 3, 4। তাহলে এই 4টে ভালো করে করো, বাকিগুলো সবগুলো করার চেষ্টা করো। তোমাদের বলে রাখি, তোমরা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখন যখন আমি ভিডিও পোস্ট করব সেগুলো তোমরা পেয়ে যাবে। আর সেই প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা সমস্ত প্রশ্ন জানা পেয়ে যাবে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি ভালো লাগে শেষে একটা লাইক করো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আচ্ছা, চতুর্থ অধ্যায় দেখে নাও। সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা, অগ্রণী চিন্তাবিদগণ। তাহলে দেখো, এই চতুর্থ অধ্যায়ে তোমাকে বেশি প্রশ্ন করতে হবে না। দেখে নাও কী কী প্রশ্ন তোমাকে করতে হবে। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। 2 নম্বর, স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণাটি ব্যাখ্যা করো। 3 নম্বর, নেতাজির অহিংস নীতির প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়বে, তার মধ্যে 1 নম্বরটা তুমি একটা করো। যদি মনে করো আমি বেশি করতে পারবো না, তাহলে প্রথম 1 নম্বরের প্রশ্নটা করে যাও, জানা পেয়ে যাবে। আর 2 আর 3-এর মধ্যে থেকে একটা পড়তে পারে, ঠিক আছে? তাহলে এই অধ্যায় থেকে তুমি বেশি না করতে পারলেও প্রথমটা তুমি করে যাও, তাহলে তুমি একটা প্রশ্ন জানা পেয়ে যাবে। আচ্ছা, এবারে পঞ্চম অধ্যায়, মৌলিক অধিকারের অর্থ, প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্য সমূহ। তাহলে এই অধ্যায়ে কোনো 6 নম্বরের মানের প্রশ্ন হয় না, 4 নম্বর মানের প্রশ্ন হয় আর 2 নম্বর মানের প্রশ্ন হয়। দেখে নাও কী হবে। ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো। ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। 3 দেওয়া আছে নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। 4 দেওয়া আছে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। যদি তোমরা বেশি না করতে পারো, 4টে প্রশ্ন দিয়েছি, খুব একটা বেশি দিই না, তার মধ্যে 1 আর 2 এই দুটো করলে তুমি জানা পেয়ে যাবো। তাহলে কি বললাম, 1 আর 2 যদি করো তাহলে অবশ্যই একটি প্রশ্ন জানা পেয়ে যাবে। তারপরে ইম্পর্টেন্ট হিসাবে 4-এরটা, তাহলে 1, 2, 4 3টে অন্তত করো। যদি না করতে পারো 1, 2 করো, ঠিক আছে? তাহলে তুমি এই অধ্যায় থেকে একটা 4 নম্বরের প্রশ্ন জানা পেয়ে যাচ্ছ। আচ্ছা, দেখে নাও 2 নম্বর মানে কি প্রশ্ন আছে। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে দুটি পার্থক্য লেখো। নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো? পৌর অধিকার কাকে বলে? 4 দেওয়া আছে রাজনৈতিক অধিকার কাকে বলে? 5 দেওয়া আছে নাগরিকদের দুটি কর্তব্য লেখো। আর 6 দেওয়া আছে বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কী বোঝো? তাহলে ভালো করে করতে হবে 1, 2, 5, 6। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় দেখে নাও। ষষ্ঠ অধ্যায় কী আছে? লাস্ট অধ্যায়, অধ্যায়ের নাম নির্বাচন ও প্রতিনিধিত্ব। এই অধ্যায় থেকে 4 নম্বর মানের প্রশ্ন, আর এই অধ্যায় থেকে 4 নম্বর মানের প্রশ্ন, আর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন পড়বে।
তাহলে প্রথম প্রশ্ন থেকে নাও, ভারতের নির্বাচন কমিশন গঠন সম্পর্কে আলোচনা করো। আর দিয়ে দেওয়া আছে ভারতের নির্বাচন কমিশনের কাজগুলি বর্ণনা করো। এর সঙ্গে দিয়ে দেওয়া আছে ভারতের পিআর সিস্টেম এর পরিবর্তে এপিটিপি সিস্টেম গ্রহণ করা হয়েছে কেন। তাহলে যদি বেশি না করতে পারো 1-2টা করে রাখো, 1-2 করে রাখলে তুমি জানা পেয়ে যাচ্ছ। 3টা যদি করতে পারো তাহলে করে রেখে দিও। তাহলে 2 নম্বর মানের প্রশ্ন দেখো, ফার্স্ট দ্য পোস্ট ব্যবস্থার দুটি সুবিধা আলোচনা করো। আর দিয়ে দেওয়া আছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো। 3 দেওয়া আছে ভারতের নির্বাচন কমিশনের বিচার সংক্রান্ত কার্য কাকে বলে। আর 4 দেওয়া আছে ভারতের নির্বাচন কমিশনের দুটি ত্রুটি বা সীমাবদ্ধতা উল্লেখ করো। অল্প কটা প্রশ্ন দিয়ে সব করার চেষ্টা করবে, তাহলে তার মধ্যে ইম্পর্টেন্ট 1 আর 4 এগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে 40-এ 40 নম্বর তোমরা ভালোভাবে পেয়ে যাবে।